তোমাদের ঘর্ষণ চ্যাপ্টারের পরপর 3টা ক্লাস আমি দিয়েছি এবং লাস্ট যে ক্লাসটা ওই ক্লাসে অনুভূমিক তলে কীভাবে ঘর্ষণ বল লাগিয়ে আমরা বস্তুর গতি নির্ণয় করতাম, গতি বলতে ওই বস্তুর ত্বরণ নির্ণয় করতাম, সেই সম্পর্কিত বা অন্য কিছু মানে ওই টাইম বা দূরত্ব এইগুলো নির্ণয় করার প্রবলেমগুলো করিয়েছি। এই ক্লাসে আমরা এখন কি করব, নততলে ঘর্ষণ বল লাগিয়ে কীভাবে বস্তুর গতিটাকে আমরা নির্ণয় করব, গতি বলতে ওই ত্বরণ বা সরণ বা সময় এগুলো নির্ণয় করব, সেইটা আজকে আলোচনা করব। দেখো মোদ্দা কথা হচ্ছে গিয়ে নিউটনের গতিসূত্রে আমরা অনুভূমিক তলও করেছি আর নততলও করেছি। এবার শুধু জাস্ট সেখানে মসৃণ তল ছিল, এখানে অমসৃণ তল মানে ঘর্ষণ বলটা ইনক্লুড হবে। আর ঘর্ষণ বল তো আমরা বের করতে আগে শিখে গেছি, 2-3টা ক্লাস হয়ে গেছে মানে শিখে গেছি আমরা। তো ওই F সমান মিউ আর মানে হচ্ছে মিউটা ঘর্ষণ গুণাঙ্ক আর আরটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। কথার অর্থ হচ্ছে ঘর্ষণ বল অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করছে, লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করছে। তাহলে আমরা লম্ব প্রতিক্রিয়া বল যদি আমরা ঠিকঠাক নির্ণয় করে নিতে পারি তাহলে আমাদের যে কোনো তল দিক আমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো লম্ব প্রতিক্রিয়া বলের উপরেও একটা ক্লাস আমি করেছি, ঠিক আছে। এবার দেখো আমরা নততলের উপরে কিভাবে ঘর্ষণ বল লাগিয়ে বস্তুর গতি নির্ণয় করব সেটা দেখব। দেখো ফার্স্টলি আমরা একটা নততল ধরছি। এই নততল, আশা করি নততল সবাই জানো, ঠিক আছে। মানে একটা তল যেটা অনুভূমিকের সঙ্গে কিছু একটা কোণ করে থাকবে। আমি ধরলাম এখানে ও 30 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। এই নততলটি কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। এবার একটা বস্তুকে এই তলে রাখা হবে। তো এই তলে যদি রাখি তাহলে সাধারণত দেখো সে তার নিজের ওজনের জন্য এই তল বরাবর গড়িয়ে পড়বে। এটা আমরা নিউটনের গতিসূত্রে দেখেছি। এবার এই বরাবর যে গড়িয়ে পড়বে তার জন্য এই বরাবর একটা বল কাজ করবে এবং সেই বলটা ছিল ওজনের উপাংশ। তো সেইটা আমরা আবার করছি, ঠিক আছে। মানে এইটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যাকচুয়ালি এখানে ওজন যে বলটা, এই ওজন বলটা কোন দিকে কাজ করে? সবসময় আমরা জানি ওজন বল সবসময় উল্লম্বভাবে নিচের দিকে কাজ করে। তাহলে এর ভর যদি তুমি এম নাও, তাহলে এই এম যদি নাও তাহলে ওজন বলটা কোন দিকে তাহলে কাজ করছে? ওজন বল এখানে নিচের দিকে কাজ করছে। একদম ক্লিয়ার রাখো এটা। এক্ষেত্রে ওজন বলটা আমার নিচের দিকে কাজ করছে। এখানে তাহলে আমার এমজি নিচের দিকে কাজ করলো। এবার দেখো এই এমজির দুটো উপাংশ, দুটো সমকৌণিক উপাংশকে ভাঙবো। একটা উপাংশ হবে তোমার নততল বরাবর আর একটা উপাংশ হবে নততলের সঙ্গে লম্ব হবে নিচের দিকে। তো সেইটা হচ্ছে এই বরাবর একটা, ঠিক আছে। তো এই ফার্স্ট যে বেসিকটা, এইটা নততলের ক্ষেত্রে তোমাদের ভুল করলে চলবে না, ঠিক আছে। এমজিকে আমরা দুটো উপাংশে ভেঙেছি, একটা হচ্ছে নততল বরাবর আর একটা হচ্ছে নততলের সঙ্গে উল্লম্ব বরাবর। শুধু এমজি নয়, আরও যদি অন্য কোনো বল হয় তবে তোমরা তাদের যদি উপাংশে ভাঙো তো সবসময় এরকম করবে একটা উপাংশ যেন নততল বরাবর থাকে, ঠিক আছে। এটা খেয়াল করে তোমরা উপাংশে ভাঙবে। দেখো এবার তাহলে আমরা যদি এমজিকে দুটো উপাংশে ভাঙি তাহলে এই উপাংশটা কী হবে, এই উপাংশটা কী হবে, তার জন্য আমাকে কোণ দেখতে হবে। দেখো এইখানে নততলের কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এইটা 30 ডিগ্রি মানে তো এই যে উল্লম্ব উপাংশটা এমজির সঙ্গে 30 ডিগ্রি কোণ করবে, এইটা আমাদের জানা, ঠিক আছে। তাহলে এইটা হবে 30 ডিগ্রি। আর যদি ভুলে গেছো তাহলে তুমি দেখে নিতে পারো। দেখো তাহলে আমি এইটাকে যদি এরকম যদি এটাকে যদি টেনে দিই তাহলে এর সঙ্গে যদি লাগে তাহলে এইখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। দেখো এইখানে একটা ত্রিভুজ বা এইটা ধরতে পারো তুমি, এটা একটা ত্রিভুজ হচ্ছে। যে ত্রিভুজের 3টা কোণ হচ্ছে, এইটা একটা কোণ, এইটা একটা কোণ আর এই একটা কোণ, মানে এই একটা কোণ। তো এই যে কোণটা, এই কোণটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি। এই কোণটা অবশ্যই তোমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। আবার এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এই যে পুরোটা মানে এই উপাংশটা এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, মানে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় তার মধ্যে এটা 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কী হবে 30 ডিগ্রি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এইটা তুমি মনে রাখবে
যে নততলের কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে 30 ডিগ্রি, মানে এটা যে কোণ হবে এই কোণটাও সেই কোণ হবে। তো এবার আমি উপাংশে ভাঙবো, তাহলে এই উপাংশটা কত হবে, এটা তাহলে এর সঙ্গে তৈরি করেছে মানে এটা কস উপাংশ হবে, এটা সাইন উপাংশ হবে। তাহলে এইটা হচ্ছে এমজি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, আর এটা হবে এমজি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তলের উপর কোন বলটা প্রযুক্ত হচ্ছে এমজি কস 30 ডিগ্রি, তাহলে তলও কী করবে, তার উপরে লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা তুমি আর দিতে পারো। তাহলে এই হচ্ছে গিয়ে এমজিকে ভাঙলে আমরা তাহলে এইভাবে ভাঙতে পারবো। তাহলে এখন তাহলে আমি দেখতে পাচ্ছি এমজির দুটো উপাংশ আর একটা লম্ব প্রতিক্রিয়া বল। তো দুটো উপাংশ এমজি কস 30 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি, আর এমজি কস 30 ডিগ্রি বিপরীতে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল আর। এবার দেখো এই যে আর এমজি কস 30 ডিগ্রি, এরা পরস্পরকে প্রতিমিত করবে, কারণ এই বরাবর কোনো বস্তুর গতি নেই, তাহলে আর যা হবে এমজি কস 30 ডিগ্রি তাই হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি আর ইকুয়ালস টু এমজি কস 30 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমার লম্ব প্রতিক্রিয়া বল নির্ণয় করার সময়ও আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে শুধু আর থাকছে, অন্যান্য কেসের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, সেটা পরে দেখব। তাহলে আর সমান এমজি কস 30 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো তাহলে তিনটা বলের মধ্যে দুটা বল পরস্পরকে প্রতিমিত করে দিল, মানে এমজি কস 30 ডিগ্রি আর প্রতিমিত হয়ে গেল, আর বাকি থাকছে তাহলে আমার এমজি সাইন 30 ডিগ্রি। তাহলে এই এমজি সাইন 30 ডিগ্রি কোন বরাবর কাজ করছে, নততল বরাবর কাজ করছে। তাহলে যদি নততল বরাবর কাজ করে তাহলে কী হবে, ওই বরাবর বস্তুটা কি গতিশীল হবে, মানে তাহলে এই ব্লকটা এই নততল বরাবর তাহলে আমার গতিশীল হচ্ছে। তো নততল বরাবর যদি গতিশীল হয়, কোন দিকে, নিচের দিকে গতিশীল হচ্ছে। এটা একদম ইম্পর্টেন্ট যে ব্লকটি কোন দিকে গতিশীল হচ্ছে। কেন, আমরা এখন খুঁজব কি ঘর্ষণ বল কোন দিকে কাজ করে। তো এখানে তাহলে কী দেখতে পাচ্ছি, এমজি সাইন 30 ডিগ্রি নিচের দিকে কাজ করছে, মানে ব্লকটা তাহলে কোন দিকে গতিশীল হবে, নিচের দিকে গতিশীল হবে। এবার ব্লক যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই তার যেদিকে গতি তার ঠিক বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ তাহলে এমজি সাইন 30 ডিগ্রি বলটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বল অবশ্যই কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল অবশ্যই এই উপরের দিকে কাজ করবে। বোঝা গেল, তাহলে ঘর্ষণ বল এখানে কোন দিকে কাজ করছে, উপরের দিকে কাজ করছে। ওকে, এবার দেখো ঘর্ষণ বলের অভিমুখও পেয়ে গেলাম আমরা। এবার এই ঘর্ষণ বল যদি আমাকে বার করতে বলে, ঘর্ষণ বল আমরা কি জানি, ঘর্ষণ বলের সূত্র এফ সমান কি ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে আমরা লম্ব প্রতিক্রিয়া বলের মান পেয়েছি কত, এমজি কস 30 ডিগ্রি, তাহলে এফ পেয়ে গেলাম কত, এমজি কস 30 ডিগ্রি। ওকে, দেখো এখানে মিউটা আমি সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক বা চল ঘর্ষণ গুণাঙ্ক এরকম কিছু বলিনি। কেন বলিনি, আমি বলেছিলাম লাস্ট ক্লাসে বলেছিলাম, এই যে মিউটা অ্যাকচুয়ালি তুমি জানতে পারবে ওটা বস্তুর গতির উপরে নির্ভর করে। মানে বস্তু যদি স্থির আছে তাহলে তুমি ভেবে নেবে যে এটা কী আছে, সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক বা সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক ধরে নেবে। আর যদি বস্তু গতিশীল তাহলে তুমি অবশ্যই বুঝে নেবে ওটা কি চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখো এইখানে ফার্স্ট থেকেই শুরু করি। এই বস্তুর ভরটা তো আমি এম ধরেছিলাম, আমি এখন ধরে নিচ্ছি বস্তুর ভরটা হচ্ছে 2 কেজি। ঠিক আছে, বস্তুর ভর এম সমান আমরা কি ধরে নিলাম, বস্তুর ভর এম সমান আমি ধরে নিলাম 2 কেজি। ওকে, বস্তুর ভর আমি 2 কেজি ধরে নিলাম। এবার 2 কেজি ধরে নেওয়া হলো, আমি ঘর্ষণ গুণাঙ্ক আমি জানি না, মিউ সমান আমাকে বার করতে হবে। কন্ডিশানটা কি, কন্ডিশানটা বলছে যে এখনও বস্তুটা কী আছে, স্থির আছে। ঠিক আছে, বস্তুটা এখন কী আছে, স্থির আছে। তো বস্তু স্থির মানে এই যে ব্লকটা এইটা স্থির আছে, এইটা হচ্ছে তোমার কন্ডিশান, বস্তু স্থির। তো বস্তু স্থির হওয়ার কন্ডিশান আমি কি বলেছিলাম, যে বস্তুটির উপর মোট লব্ধি বল কত হবে, 0 হবে। দেখো বস্তুর উপরে এখন কিন্তু 4টা বল প্রযুক্ত হচ্ছে, এই 1টা 2টা 3টা 4টা, যার মধ্যে এই দুটো তো প্রতিমিত, কারণ এই বরাবর গতি নেই। ঠিক আছে, আর তারপরে বলেছিলাম যে এমজি সাইন 30 ডিগ্রি নিচের দিকে কাজ করছিল, মানে নিচের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম যেই নিচের দিকে কাজ করছিল ঘর্ষণ বল তাহলে কী হচ্ছিল, উপরের দিকে কাজ করছিল। এবার যেহেতু গতির জন্য আমরা কটা বল পেলাম, কোন বল, এমজি সাইন 30 ডিগ্রি আর এফ, এই দুটা বলই কাজ করছে।
কারণ বস্তুটা নততল বরাবর গড়াবে, না হয় স্থির থাকবে। তাহলে এখানে কটা বল পাচ্ছি আমি? দুটা বল পাচ্ছি, mg sin 30 ডিগ্রি আর F। এবার বলো তাহলে বস্তু স্থির থাকার কন্ডিশানটা কি ছিল? ছিল যে বস্তু স্থির থাকার কন্ডিশান হচ্ছে মোট উপলব্ধি বল হচ্ছে 0। তাহলে এখানে mg sin 30 ডিগ্রি F এই দুজনের মোট যে লব্ধি সেটা কী হবে? 0। তাহলে 0 হতে গেলে অবশ্যই কী হতে হবে? mg sin 30 ডিগ্রিকে F এর সঙ্গে তাহলে সমান হতে হবে। সমান হলে তাহলে লব্ধি বল 0 হবে। তাহলে স্থির হওয়ার শর্ত হচ্ছে তাহলে F সমান mg sin 30 ডিগ্রি। ঠিক আছে, মানে ঘর্ষণ বলটা ওই বলের সঙ্গে, মানে যে বলটা বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে তার সঙ্গে সমান হবে। তুমি F এর মানটা বসিয়ে দাও। F এর মান ছিল মিউ mg cos 30 ডিগ্রি সমান mg sin 30 ডিগ্রি। mg sin 30 ডিগ্রি, এখান থেকে mg কেটে দিলাম, তাহলে মিউ সমান হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, তো মিউ সমান আমরা পাচ্ছি 1/√3। তো এইখানে একটা বিষয় চলে আসছে। দেখো এই যে মিউর মানটা কত পাচ্ছি আমি? 1/√3। আরও একটা বিষয়, যেই বিষয়টা হচ্ছে এই কোণের উপরে নির্ভর করছে। এই কোণটা কি? এই কোণটা আমরা দেখছি নতকোণ, মানে ওই তলটা অনুভূমিকের সঙ্গে যে কোণ করেছে। এবার এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটার উপরে কিন্তু এর গড়িয়ে পড়া নির্ভর করে। এই কোণটার উপরে গড়িয়ে পড়া নির্ভর করে। দেখো তুমি যদি এইরকম একটা তল ধরো, এবং এই তলের উপরে যদি আমি এরকম একটা বস্তুকে ধরি, ঠিক আছে, এই বস্তুটা হচ্ছে না, দেখো এই একটা তল, তো এই তলের উপরে আমি এই একটা বস্তু ধরেছি। এবার দেখো এই তলটা এখন কী আছে? অনুভূমিক আছে। এবার এই তলটাকে আমি অনুভূমিকের সঙ্গে কোণ করে রাখবো, মানে দেখো আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। দেখো তুমি খেয়াল করে দেখো বস্তুটা কিন্তু গতিশীল হচ্ছে না। আচ্ছা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটু দেখাচ্ছি। দেখো আরেকবার দেখাচ্ছি। এটা ছিল কি? এটা অনুভূমিক আছে, এরকম অনুভূমিক আছে। তো আমি কি করছি? এর কোণটাকে বাড়াচ্ছি, আস্তে আস্তে করে বাড়াচ্ছি। দেখো এখনও বস্তু স্থির আছে। দেখো বাড়াচ্ছি। তো বাড়াচ্ছি। দেখো এই যে একটা নির্দিষ্ট কোণে গিয়ে কিন্তু সে চলা শুরু করলো। ঠিক আছে, তার আগে পর্যন্ত যে কোণ ছিল সেই কোণে কিন্তু সে কী ছিল? স্থির ছিল। এবার এই যে কোণটা সেই কোণটা খুবই ইম্পর্ট্যান্ট। কি? যে নত তলটা অনুভূমিকের সঙ্গে একটা বিশেষ কোণ, বা নির্দিষ্ট কোণ, সেই কোণে যদি নত তলটাকে রাখো, ঠিক আছে, তাহলে কী হবে? বস্তুটা চলা শুরু করছে। তার থেকে বেশি কোণে যদি রাখো তুমি, তাহলে সে তো পড়বেই। তবে এটা হচ্ছে তুমি বলতে পারো একটা ন্যূনতম কোণ, মানে অনুভূমিক তলটা অনুভূমিকের সঙ্গে একটা ন্যূনতম কোণে রাখলে বস্তুটা কি করতে পারবে? জাস্ট গড়ানো, মানে তল বরাবর গড়ানো শুরু করবে। তো সেই তলটাকে আমরা কি বলবো? সেই তলটাকে আমরা স্থিতিকোণ বা বিরামকোণ বলবো। এটা হচ্ছে সর্বনিম্ন, নতিকোণ বলতে পারো, সর্বনিম্ন কোণ, যেটা মানে তলটা অনুভূমিকের সঙ্গে করলে বস্তুটা জাস্ট গড়িয়ে পড়বে। সেই কোণটাকে আমরা কি বলবো? স্থিতিকোণ বা বিরামকোণ। ঠিক আছে, আর তার সম্পর্ক কি পেলাম দেখেছো? মিউ সমান ট্যান থিটা। মানে এইটা হচ্ছে গিয়ে তোমার স্থিতিকোণ, বিরামকোণ এবং ঘর্ষণের মধ্যে সম্পর্ক। দেখো মিউ সমান ট্যান থিটা। দেখো মিউ যত বেশি হবে তোমার থিটার মানটাও কিন্তু তত বেশি হবে। কারণ হচ্ছে ঘর্ষণ যদি বেশি হয় তাহলে কিন্তু সে বেশি পর্যন্ত আটকাতে পারবে, বেশি কোণ পর্যন্ত তাকে আটকাতে পারবে। আর যদি ঘর্ষণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার কোণটা কম। এই যে মিউর মানটা যদি বেশি হয় তাহলে কি এই নতিকোণের মানটা কিন্তু তোমার কি হবে? বেশি হবে। ওকে,
তাহলে আমরা কি দেখতে পেলাম, যখন বস্তু স্থির থাকছে তখন কি হচ্ছে, তাহলে ঘর্ষণ বল আর তোমার mg sin 3 সেটা সমান হচ্ছে, এবং সেখান থেকে আমরা কী বার করতে পারলাম, তোমার ঘর্ষণ গুণাঙ্ক মিউ বার করতে পারলাম। তবে অনেক কন্ডিশন থাকে, শুধু মিউ বার করতে দেয় না, হয়তো মিউ দিয়ে দেয়, অন্য কিছু বার করতে দেয়, ঠিক আছে। কন্ডিশানটা কিন্তু এরকম, যদি বলে যে নদতলে বস্তুটা স্থির আছে, তাহলে সেখানে কি করতে হবে, তাহলে ঘর্ষণ বল আর তোমার যে বলটা বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে সেই বলটা কিন্তু দুটা সমান হবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কি করব, এবার এই বস্তুটা এখন স্থির আছে, তো স্থির থাকায় তোমার ঘর্ষণ গুণাঙ্ক কত হচ্ছে, মিউ সমান হচ্ছে 1/√3, এবং ঘর্ষণ বল কত প্রযুক্ত হচ্ছে বলো তো, একটু দেখে বলো তো, এফের মানটা কত হবে, এই এফের মানটা হবে কার সঙ্গে, mg sin 3t সঙ্গে সমান হবে। আর mg sin 3t মানটা কত, mg sin 3t মান হচ্ছে, m এর মান হচ্ছে 2 কেজি ইন্টু 10, আর sin 3t মানে হাফ, তাহলে কত বলো তো, 10 নিউটন। এখন তাহলে প্রযুক্ত ঘর্ষণ বল কত, 10 নিউটন, এটাও 10 নিউটন, এটাও 10 নিউটন, তুমি এখানে বসালেও সেই 10 নিউটন পাবে, ঠিক আছে। তাহলে এখন ঘর্ষণ বল হচ্ছে কত, 10 নিউটন, আর এদিকে কত কাজ করছে, 10 নিউটন। তাহলে দুটা সমান হওয়ার জন্য বস্তুটা এখন স্থির আছে। এবার আমি কি করব, বস্তুটাকে গতিশীল করব। তো এই বস্তুটাকে গতিশীল করার জন্য জাস্ট আমি কি করব, এটাকে একটু ঠেলে দেবো, একটু ঠেলে দিলেই কী হবে, গতিশীল হয়ে পড়বে। আর আমরা জানি গতিশীল হলেই মানে কী হবে, ঘর্ষণ বল কমে যাবে, মানে তখন ঘর্ষণ বল আর 10 নিউটন থাকবে না, তখন কী হয়ে যাবে, ঘর্ষণ বল কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি কি করলাম, এরপরে একটা কন্ডিশান দিচ্ছি, আমি বস্তুটাকে নিচের দিকে ঠেলে দিলাম, নিচের দিকে ঠেলে দিলাম, ঠিক আছে। বস্তুকে যদি নিচের দিকে ঠেলে দাও, তাহলে বস্তুটি ধরে নাও, বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, ঠিক আছে, গতিশীল। তো এখানে তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক বার করতে বলেছে, দেখো ঘর্ষণ গুণাঙ্ক বার করতে বলছে মানে এখানে কোন ঘর্ষণ গুণাঙ্ক, আগে তো একটা ঘর্ষণ গুণাঙ্ক বের করেছি কত, 1/√3, তো এইটাই কি হবে, দেখো এইটা কখন হয়েছিল, এইটা হয়েছিল যখন বস্তুটা স্থির ছিল। এখন কিন্তু বস্তুটা কি হচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, তাহলে যেহেতু গতিশীল হচ্ছে, তাহলে কিন্তু এখন আর স্থিত ঘর্ষণ কাজ করবে না, কি কাজ করবে, চলঘর্ষণ কাজ করবে। তো এবার তুমি ছবিটায় আসো, এখন তাহলে বস্তুটা কি হচ্ছে, এই দিকে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। দেখো এখনও কিন্তু সেই দুটো বল কাজ করছে, mg sin 3t নিচের দিকে কাজ করছে, এফটা কি করছে, উপরের দিকে আছে। আর এখানে তো বস্তু তো এরকম ধরে ঠেলা হচ্ছে না, জাস্ট একবার ঠেলে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, মানে আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে এখানে দুটো বল কাজ করছে, mg sin 3t এফ, ওকে। তাহলে আর বলেছি বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, মানে একটা লব্ধি বল থাকছে কোন দিকে, এই দিকে একটা লব্ধি বল থাকছে, এই দিকে লব্ধি বল থাকছে। তো লব্ধি বল যদি থাকছে, তাহলে সেই লব্ধি বলের মান কত হচ্ছে, তাহলে যেহেতু এই দিকে আসছে এই বলটা তাহলে বেশি, তাহলে লব্ধি বল হবে mg sin 30 ডিগ্রি মাইনাস এফ, এটা লব্ধি বল। তো এইটা সমান কত হচ্ছে, m ইন্টু এ, তো mg sin 3t মানে 10 নিউটন মাইনাস এফ সমান হচ্ছে m হচ্ছে 2 আর এটাও 2, তাহলে তোমার 10 মাইনাস এফ সমান হচ্ছে 4, তাহলে এফ সমান হচ্ছে তোমার 6 নিউটন। তাহলে ঘর্ষণ বল এখন কত, তাহলে ঘর্ষণ বল আমি 6 নিউটন। দেখো আগে ঘর্ষণ বল কত ছিল গো, 10 নিউটন, এখন ঘর্ষণ বল হচ্ছে 6 নিউটন, কারণ এটা চলঘর্ষণ বল, চলঘর্ষণ বল কম হবে, তো চলঘর্ষণ বল কম মানে তার ঘর্ষণ গুণাঙ্কও কম, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কম যদি হয়, তাহলে আমি বের করে নেব, এটা সমান হবে মিউ mg cos 30 ডিগ্রি, তাই তো। আরে ঘর্ষণ বলের সূত্র কি, মিউ ইন্টু আর, তাহলে এই ঘর্ষণ বল মিউ ইন্টু আর বলতে mg cos 30 ডিগ্রি লাগিয়ে দিয়েছি, হ্যাঁ। তাহলে মিউ সমান তাহলে হচ্ছে তোমার 6/mg cos 30 ডিগ্রি, ঠিক আছে। এই মানটা যদি বসাও 6 mg cos 30 ডিগ্রি বলতে
এর মান কত গো 2 দেওয়া আছে 20, তাহলে 20 ইন্টু √3/2, তাহলে এটা 10 কেটে যাবে, ঠিক আছে। তাহলে 6/10√3, বা তুমি আর একটু কেটে দিতে পারো 3/5√3, ঠিক আছে। তাহলে এখন তুমি পাচ্ছ কত, মিউ কত পাচ্ছ 3/5√3। এবার কোশ্চেনটা দেখো, এখন তাহলে বস্তুটা কী হচ্ছে, নিচের দিকে একটা ত্বরণ সহ গতিশীল হচ্ছে। এখন বস্তুটা কী হচ্ছে, ত্বরণ সহ নিচের দিকে গতিশীল হচ্ছে। এবার আমি চাইছি কি বস্তুটা নিচের দিকেই পড়ুক, কিন্তু সমবেগে পড়ুক, ঠিক আছে, মানে ত্বরণ সহ যেন নাই পড়ে, একটা সমবেগে পড়ে। তাহলে যদি সমবেগে পড়তে হয় তাকে, তাহলে কি করতে হবে, তখন নিউটনের গতিসূত্র অনুযায়ী যদি আমি বলি, ফার্স্ট গতিসূত্র অনুযায়ী বলি, একটা বস্তু স্থির থাকবে অথবা সমবেগে যাবে, দুটো ক্ষেত্রে কী হবে, বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য। তাহলে বস্তুটা যদি সমবেগে পড়তে চায় তাহলে কি করতে হবে, বস্তুর উপর মোট বল কিন্তু কী করতে হবে, শূন্য করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে এই বস্তুর উপরে কে বল কাজ করছে, mg sin 30 কত নিউটন গো, 10 নিউটন। আর এখানে চলঘর্ষণ বল তো এখানে হবে, যদি চলছে, সেখানে চলছে মানে আর তোমার স্থিত ঘর্ষণ থাকবে না, চলছে মানে তোমার চলঘর্ষণ থাকবে। তাহলে এটা 10 নিউটনের দিকে কাজ করছে, এটা 10 নিউটনের দিকে কাজ করছে, আর চলঘর্ষণে এখানেও দেখলাম কি 6 নিউটন কাজ করছে। তাহলে এই দিকে একটা 4 নিউটন ছিল, এই জন্য কী ছিল, এই জন্য 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছিল। এখন আমি বলছি বস্তুটা সমবেগে যাবে, অর্থাৎ তাহলে কী হবে, মোট বলকে শূন্য হতে হবে। মোট বল শূন্য বলতে এই দিকে 10 নিউটন আর এই দিকেও কত হবে, 10 নিউটন। তো এই দিকে যদি 10 নিউটন করতে হয়, এফ তো আছে 6 নিউটন, এটা তো আছে 6 নিউটন, এটা তো আছে 6 নিউটন, তাহলে তোমাকে আরও একটা বল প্রয়োগ করতে হবে, মানে বল দিয়ে টেনে রাখতে হবে উপরের দিকে, কত নিউটন, 4 নিউটন। এই 4 নিউটন বল দিয়ে যদি টেনে রাখো তাহলে ব্লকটা কিন্তু সমবেগে চলতে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো তাহলে এখন কিন্তু যদি সমবেগে চালাতে হয়, এখন কিন্তু তোমাকে কি করতে হবে, পেছনের দিকে আরও একটা বল প্রযুক্ত করতে হবে। দিলে কি হবে, এইদিকে বল আর এদিকে বল দুটো সমান হয়ে যাবে, লব্ধি বল শূন্য, তখন বস্তুটি কী হবে, সমবেগে চলতে থাকবে। ঠিক আছে? তো এইটা ছিল একটা বস্তু নততলে ওঠার সময় কিভাবে আমরা ঘর্ষণ বল কাজে লাগিয়ে বস্তুর গতি নির্ণয় করব। এরপরে কি করব, নততলে বস্তুটাকে, এ তো বস্তুটা নাম ছিল, এখন কি করা হবে, নততলে বস্তুটাকে উপরের দিকে ওঠানো হবে। তাই উপরের দিকে যদি ওঠানো হয়, এক্ষেত্রে কিভাবে আমরা গতি নির্ণয় করব। এবার দেখো, এবার এই বস্তুটাকে আমরা কি করব, উপরের দিকে গতিশীল করার চেষ্টা করব। ঠিক আছে, উপরের দিকে গতিশীল করার চেষ্টা করব। এক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে এবং কিভাবে গতি নির্ণয় করব। ফার্স্টলি দেখো, আমরা বলগুলোকে ভাঙবো বলতে আমাদের প্রথম যে বলটা আছে ওজন, তাকে ভাঙবো। তো ওজনকে যেরকমভাবে স্বাভাবিকভাবে ভাঙা হয় সেরকম, mg হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, একে দুটো উপাংশে ভাঙা হবে, একটা তল বরাবর, একটা এই বরাবর। তো এইটা থিটা, তাহলে এটা হবে mg cos থিটা, হবে তো mg cos থিটা না, এটা mg cos থিটা হবে না, কারণ হচ্ছে থিটাটা এই উপাংশের সঙ্গে করেছে, মানে এটা হবে mg sin থিটা আর এটা হবে mg cos থিটা। এতবার করবে যেন পুরো যেন মুখস্থ হয়ে যায়। এটা mg sin থিটা, এটা mg cos থিটা, আর এই mg cos থিটার বিপরীত দিকে কি হবে, আর এই পর্যন্ত হচ্ছে বেসিক, সমস্ত নততলের ক্ষেত্রে বেসিক। এবার দেখো আমরা কি করব, বস্তুটা স্বাভাবিক টেন্ডেন্সি কী হবে, বস্তু নিচের দিকে গড়িয়ে পড়বে, কিন্তু আমরা কী চাইছি, বস্তুটাকে উপরের দিকে ঠেলবো। ঠিক আছে, তুমি সে বল প্রয়োগ করে ঠেলতে পারো বা তুমি ছুঁড়ে দিতে পারো, মানে এরকম একবার ধাক্কা দিয়ে দিতে পারো, ধাক্কা দিয়ে তাকে একটা বেগ দিয়ে উপরে তুলে দিতে পারো। তো আমি কি করলাম, এটাকে ধাক্কা দিয়ে দিলাম, তো বস্তুটা কী করলো, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, মানে উপর দিকে উঠছে। তাই তো বস্তুটা কী করছে, এখন উপর দিকে উঠছে, বস্তু উপরের দিকে উঠছে, এখন বস্তু উপরের দিকে উঠছে, বস্তু উপরের দিকে উঠছে। ঠিক আছে, এবার এই বস্তু যদি উপরের দিকে উঠে, গতিশীল কোন দিকে, তাহলে উপরের দিকে, গতিশীল কোন দিকে, বস্তু তাহলে উপরের দিকে গতিশীল, তাহলে এখানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এখানে ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে।
এখানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, তো সেই ঘর্ষণ বলের মান কত হবে, ঘর্ষণ বলের মান কিন্তু সেই মিউ ইন্টু আর, আর এখানে আর কত, আরটা হচ্ছে এই আরটা হচ্ছে mg cos থিটা। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি বলি এই বস্তুটাকে ত্বরণ সহ উপরের দিকে উঠাবো, তো তুমি যদি ত্বরণ সহ উপরের দিকে উঠাও তাহলে তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করতে হবে, এবং যেই বলটা এই দুজনের বলের থেকে বেশি হবে, দিলেই এই বরাবর একটা কীভাবে ত্বরণ পাবে। আমি ধরে নাও এই বরাবর আমি ধরলাম বস্তুটি এ ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, কত ত্বরণ নিয়ে, এ ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, যার জন্য আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে কত, এফ বল প্রয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে এর মানটা যদি বার করতে বলে তাহলে এ সমান কি হবে, তাহলে এ সমান হবে মোট লব্ধি বল, এ সমান হচ্ছে মোট লব্ধি বল বাই ভর, মোট লব্ধি বল বাই ভর। এখানে দেখো মোট লব্ধি বল কত, মোট লব্ধি বল তাহলে হচ্ছে উপরের দিকে এফ, এই বলটাই বেশি হবে, কারণ কি, কারণটা হচ্ছে বস্তুটা উপরের দিকে গতিশীল, মাইনাস নিচের দিকে দুটো কাজ করছে mg সাইন থিটা প্লাস এফের মান তো বসিয়ে দাও মিউ mg cos থিটা বাই কত গো, বস্তুর ভর কত m। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ত্বরণ। তো এটাই হচ্ছে তোমার বেসিক জিনিস, যে বস্তু যদি উপরের দিকে গতিশীল হয় ত্বরণ ঘর্ষণ বল তাহলে কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। এবার নিচের দিকে যদি কাজ করে তখন তাহলে উপরের দিকে যদি ত্বরণ সহ তোমাকে গতিশীল করা হতে হয় তাহলে এফ বলটাকে তাহলে উপরের দিকেই ঠেলতে হবে, উপরের দিকেই প্রয়োগ করতে হবে, এবং সেটা অবশ্যই তার থেকে বেশি হবে। মানে এগুলো তো বেসিক ধারণা, জাস্ট তোমাকে কী বার করতে হচ্ছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে সেটা বার করতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো এরপরে তোমাদের বইতে যে এক্সাম্পলগুলো আছে বা এমসিকিউ যেগুলো আছে ওইগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি এর পরের ক্লাসগুলোতে আমি কয়েকটা এই নততল নিয়ে কয়েকটা কোশ্চেন আলোচনা করব, হয়তো একটা দুটো ভিডিও লাগবে, ওইগুলো করব। যদি অসুবিধা হয় ওইগুলো দেখবে, অবশ্যই ক্লিয়ার হবে। এবং দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে শুধু লাগবে না, পরের ক্ষেত্রেও পরে যে অধ্যায়গুলো আছে সেগুলোতেও লাগবে, কিন্তু এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, আজকে এই ক্লাসটা এই পর্যন্ত থাক, আর পরের দিনে তাহলে মানে এর পরের যে নততলের সমস্যাগুলো ওইগুলো নিয়ে আলোচনা করব।